ক্লাস 11 আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আদর্শ আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, আমরা ধরে নিই কোনো গ্যাসের চাপ P, তার আয়তন V, তাপমাত্রা T এবং মোল সংখ্যা N যদি হয়, তাহলে আমরা বয়েলের সূত্র থেকে লিখতে পারি V ভ্যারিজেস 1/P যখন T ও N স্থির। আমরা চার্লসের সূত্র থেকে লিখতে পারি V ভ্যারিজেস T যখন P ও N স্থির। আবার অ্যাভোগাড্রোর সূত্র থেকে লিখতে পারি V ভ্যারিজেস N যখন P ও T স্থির। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা লিখতে পারি V ভ্যারিজেস NT/P। এবার এই সূত্রটাকে আমরা এই ভ্যারিজেস চিহ্নটা যদি তুলতে চাই, তাহলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি টার্ম যুক্ত করতে হবে। সেই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি টার্ম আমরা ধরে নিচ্ছি R NT/P। তাহলে এখান থেকে একটা যে ইকুয়েশন আমরা পাই PV = nRT, এই যে সমীকরণটা আমরা দেখছি এটাকেই আমরা বলবো আদর্শ গ্যাস সমীকরণ। যে গ্যাসগুলি এই সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা জানি, আমরা ক্লাস 10 পড়েছি, এদেরকে আমরা আদর্শ গ্যাস বলব। এবার এক মোল গ্যাসের ক্ষেত্রে n = 1, তাহলে সমীকরণটা হয় PV = RT। PV = RT। এইবার আমরা তাহলে এটাকে ইজিলি লিখতে পারি PV/T = R। সেটা কিন্তু হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা যদি PV/T ভার্সেস PV/T তিনটে নিয়েই হবে, P দিয়েও হবে, T দিয়েও হবে, এটা P বা V বা T যাই হোক না কেন। দেখো, আমরা যদি এটা ভ্যারি করি, PV বা T যদি আমরা চেঞ্জ করি, PV/T এই R এটা কিন্তু ধ্রুবক, তার মানে এটা কনস্ট্যান্ট। তাহলে আমরা একটা x অক্ষের সমান্তরাল একটা রেখা পাবো। ঠিক আছে, নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে যে এই যে PV = nRT থেকে আণবিক ভর যেটাকে আমরা m বলছি,
ও ঘনত্ব নির্ণয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আণবিক ভর দেখব কিভাবে নির্ণয় করা যায়, তারপরে আমরা দেখব ঘনত্ব। দেখো, আমরা ধরে নিচ্ছি, আমরা তো জানি পি ভি টি কি, এগুলো আলাদা করে বলছি না। আমরা ধরে নিচ্ছি যে কোনো গ্যাসের আণবিক ভর এম আর সেই গ্যাসের এমনি ভর সেটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, এবার আমরা জানি মোল সংখ্যা এন ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম। এবার যদি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই সমীকরণে আমরা এনটাকে সাবস্টিটিউট করি, প্রতিস্থাপন করি ডাব্লিউ বাই এম দিয়ে, তাহলে সমীকরণ যেটা হয় সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, বা এম ইকুয়াল টু WRT by PV, WRT by PV। ঠিক আছে, তাহলে এই সমীকরণ আমরা একটা পেলাম। এইবার নেক্সট যেটা বলছি, আমরা ঘনত্ব নির্ণয় করব। এখান থেকে নির্ণয় করা যাবে। দেখো, আমরা যদি ধরি যে ঘনত্ব ইকুয়াল টু ডি, তাহলে আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু, ঘনত্বর সংজ্ঞা হচ্ছে একক আয়তনে কোনো পদার্থের যা ভর তাকে আমরা ঘনত্ব বলি। তাহলে ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। তাহলে আমরা যদি এই ইকুয়েশনে আমরা যদি ইকুয়েশনটাকে আমরা এরকম ভাবে লিখি, এম ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, ইকুয়াল টু RT বাই পি, তাহলে আমরা ইজিলি এটা লিখতে পারি এম ইকুয়াল টু ডি RT বাই পি, এম ইকুয়াল টু ডি RT বাই পি। বা এখান থেকে যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে পিএম ইকুয়াল টু টিআরটি। ঠিক আছে, পিএম যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে পিএম ইকুয়াল টু টিআরটি। এবার এই যে পিএম ইকুয়াল টু ডিআরটি, এটা বেশ ইম্পর্টেন্ট রিয়াকশন, এই সরি একটা বেশ ইম্পর্টেন্ট ইকুয়েশন। কেন ইম্পর্টেন্ট ইকুয়েশন বলছি, অনেক কিছু আমরা এটাতে ব্যাখ্যা করতে পারি। দেখো, এই পিএম ইকুয়াল টু ডিআরটি, এবার ধরো স্থির চাপ ও টিতে এই যে ইকুয়েশনটা, তাহলে দেখো এই ইকুয়েশনটাকে আমি কিরকম ভাবে লিখতে পারি, এম ইকুয়াল টু ডি RT বাই পি, এম ইকুয়াল টু ডি RT বাই পি। ঠিক আছে, নেক্সট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই টি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, তার মানে এই গোটাটা একটা কনস্ট্যান্ট টার্ম আমি বলতে পারি। তাহলে আমি গোটাটা একটা কনস্ট্যান্ট টার্ম, ধরো কে বলে দিলাম, তাহলে সেখান থেকে দেখো আমি লিখতে পারি এম ভ্যারিজ অ্যাজ ডি। অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থের আণবিক ভর যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি তার
ঘনত্ব বৃদ্ধি পাবে। এই এতে আমরা জানি যে ধরো MH2 এটা কম, MO2 বেশি, তাহলে আমরা কি বলতে পারি DH2 মানে H2 এর ঘনত্ব অক্সিজেনের ঘনত্বের তুলনায় কম হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আর একটা জিনিস যেটা আমরা বলতে পারি, দেখো আমরা জানি যে D is equal to PM by RT। তাহলে আমি এই ইকুয়েশন থেকে এটা লিখতে পারি D1 is equal to P1, ধরো M কনস্ট্যান্ট মানে একই গ্যাসের জন্য, আর T1, আবার D2 equal to P2 M আর T2 যখন P1 হচ্ছে ইনিশিয়াল মানে প্রারম্ভিক প্রেসার, P2 হচ্ছে ফাইনাল প্রেসার, T1 হচ্ছে একই গ্যাসের ক্ষেত্রে ইনিশিয়াল টেম্পারেচার, আর T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার, আর M তো জানি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি D1 বাই D2 যদি আমরা করি ইকুয়াল টু T2 বাই T1। ঠিক আছে? ইন্টু P1 বাই P2। তাহলে আমাদের একটা যে সমীকরণ আসে সেটা হচ্ছে D1 বাই D2 is equal to P1 T2 বাই T1 P2। ঠিক আছে? নেক্সট ক্লাস 11 নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্যটা কি। দেখো আর এর তাৎপর্যটা কি, দেখো আমরা লিখতে পারি আর ইকুয়াল টু PV বাই NT। ঠিক আছে? তাহলে এদিকটা তোমরা যদি খেয়াল করো তাহলে আমি দেখো লিখতে পারি, আমরা জানি যে প্রেসার এটা ধরে নিই বল বাই ক্ষেত্রফল A, P is equal to F by A। আমরা জানি প্রেসার হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করা হয় সেটাকেই প্রেসার বলা হয়। তাহলে F is equal to P by A, যেখানে A হচ্ছে ক্ষেত্রফল, ইন্টু V বাই RT। ঠিক আছে? তাহলে এখানে F কি, F হচ্ছে বল, A হচ্ছে ক্ষেত্রফল। এবার দেখো A যেহেতু ক্ষেত্রফল, আমরা এটাকে L স্কয়ার বলতে পারি, মানে এর মাত্রা যদি আমি দিই তাহলে এর মাত্রা কিন্তু আমি বলতে পারি L স্কয়ার। ঠিক আছে? F এর V এর মাত্রা আমরা বলতে পারি L কিউব,
মানে v কে আমরা l কিউব দিয়ে প্রকাশ করতে পারি। f এর মাত্রা m l t টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এই সবগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে দেখো r এর মাত্রা সমান, দেখো কি আসছে, m l t টু দি পাওয়ার -2 ইন্টু l কিউব বাই l স্কোয়ার বাই, সরি এটা nt হবে, বাই মোল গণিত কেলভিন, যেটা টি এর মাত্রা আমরা বলতে পারি। তাহলে আর এর মাত্রা কি আসছে না, আর এর মাত্রা এখান থেকে আসছে, এটাও মনে রাখবে, আর এর মাত্রা আসবে হচ্ছে m l t টু দি পাওয়ার -2 ইন্টু l বাই মোল ইন্টু কে। ঠিক আছে, এবার দেখো এই এম এল মানে এটা বল, আর এল কে আমরা সরণের মাত্রা ধরতে পারি। তাহলে বল গণিত সরণ, সেটা হচ্ছে কার্য বা শক্তির মাত্রা বাই মোল গণিত কে। তাহলে আমরা আর কে কি বলতে পারি, আর এর সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে 1 মোল আদর্শ গ্যাসকে স্থির চাপের বিরুদ্ধে প্রসারিত করলে গ্যাস কর্তৃক যত পরিমাণ কাজ হয় সেটাকে আমরা বলতে পারি আর এর মাত্রা। বোঝা গেল আর এর মাত্রা কি না, আর হচ্ছে 1 মোল কোনো গ্যাসকে 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করতে, অবশ্যই স্থির চাপে 1 মোল কোনো গ্যাসকে স্থির চাপে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করা হয় সেটাই বলা হয় আর এর মান। আর এর বিভিন্ন মান, বিভিন্ন এককে বিভিন্ন মান হয়। সব মানগুলোই আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে। আর এর মান 0.0821 লিটার এটিএম ইনভার্স মোল ইনভার্স কে ইনভার্স হতে পারে, 1.987 বা রাফলি ইকুয়াল টু, এটাকে অনেকে 2ও ধরে। ঠিক আছে, ক্যালোরি মোল ইনভার্স কে ইনভার্স হতে পারে, 8.314 জুল মোল ইনভার্স কে ইনভার্স হতে পারে, বা আরকে যদি আমি করি 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর মোল ইনভার্স কে ইনভার্স হতে পারে। এবার নেক্সট হচ্ছে আদর্শ গ্যাসের প্রযোজ্যতা, বা এই যে সমীকরণ পিভি ইজিক্যাল টু এনআরটি এর, এটা কখন প্রযোজ্য। আমরা জানি যে পিভি ইজিক্যাল টু এনআরটি এই সমীকরণটি যারা মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো। এবং এটা মনে রাখতে হবে যে এই বাস্তব গ্যাস উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে
এগুলো প্রযোজ্য হয়। উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে এরা প্রযোজ্য, এদের এটা প্রযোজ্য হয়। ঠিক আছে, এই সমীকরণ মেনে চলো। আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা গ্যাসের আংশিক চাপ সম্পর্কে জানব।